ভারতের জিডিপি বাংলাদেশের থেকে দুর্বল। ভারতে বিশেষ করে পশ্চিম বাংলায় তাদের কাজের অপরচুনিটি এবং অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের থেকে দুর্বল। তো বাংলাদেশের লোক কাজের জন্য পশ্চিম বাংলায় যাবে, দিস ইজ অ্যাবসার্ড। এটা আমার কাছে এটা লজিক্যাল এবং গ্রহণযোগ্য মনে হয় না। একই সাথে ভারতের আপনার যে সচিব মনে হয় জনাব জয়সওয়াল যেটা বলেছেন যে অনেক অপরাধী আছে বাংলাদেশে, অপরাধী, হ্যাঁ এটা সত্যি। বাংলাদেশের অনেক অপরাধী ভারতে আছে। আওয়ামী লীগের সকল অপরাধীরা ভারতে আছে। দণ্ডপ্রাপ্ত অপরাধীরা ভারতে আছে, হাজার হাজার অপরাধীরা, দণ্ডপ্রাপ্ত অপরাধীরা আছে, সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীরা আছে। আমরা তাদেরকে ফেরত চাই, প্রপার চ্যানেলে আমরা তাদেরকে ফেরত চাই। এই পুশিং সিস্টেমের মাধ্যমে এই নিরীহ মুসলমানদেরকে না, আমি সত্যিকারে বাংলাদেশের যে সকল অপরাধীরা যারা বিভিন্ন গুম খুন হত্যা গণহত্যা এরকম নানা অপকর্মের সাথে জড়িত বর্ডারের ওই পাশে আছে, আমরা তাদেরকে ফেরত চাই। এখন এই যে এই পুরো বিষয়টা কেন হচ্ছে, এটা আমি যদি একটু বড় পিকচার হিসেবে দেখতে চাই, দেখেন এই কথাটা বেশ অনেক আগে থেকেই চলছিল যে ভারতের পাকিস্তান বর্ডারে আপনারা জানেন যে পাকিস্তানের সাথে যে 84 ঘন্টার যে যুদ্ধটা হয়েছিল, সেখানে ভারত বেশ ভালোভাবে পরাজিত হয়েছিল, মোটামুটি শোচনীয় পরাজিত হয়েছিল। তাদের 8টা এয়ারক্রাফট ধ্বংস হয়েছিল, তার ভিতরে 4টা রাফাল ছিল। এবং শেষমেশ এটা তো মিডিয়াতেও এসেছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের দ্বারস্থ হয়েছিল, রিকোয়েস্ট করেছিল এই যুদ্ধটা থামানোর জন্য। তো এবং আপনি গ্যারান্টেড এটা ধরে রাখেন যে ভারত পাকিস্তানের সাথে সহজে কোনো যুদ্ধতে যাবে না। আপনি ওদের ভবিষ্যতে খুব সহজে দেখবেন না যে ভারত পাকিস্তানের সাথে সহজে যুদ্ধে যাচ্ছে। চায়না বর্ডারে অনেক দিন যাবৎ উত্তেজনা। আপনি চায়না বিরোধী দলের নেতা যে ভারতের আছে রাহুল গান্ধী, উনি কিন্তু তার পার্লামেন্টে অনেকবার বলেছেন যে চায়না লাদাখ এবং আরো কিছু এলাকাতে চায়না ভারতের অনেক জায়গা দখল করে নিয়েছে এবং তারা তাদের ওখানে ক্যাম্প করেছে অনেক জায়গা, বাট এটা নিয়ে মোদী গভর্নমেন্ট চুপ আছে। তো সে কারণেই বাংলাদেশের অনেক থিঙ্ক ট্যাঙ্ক আশা করেছিল যে যেহেতু ভারত সামরিকভাবে চায়নার কাছ থেকে ভালোভাবে মার খাচ্ছে এবং সেটা কোনো জবাব তো দিতে পারছে না, মোদী সরকার সেটা বেবালম চেপে যেতে হচ্ছে আর কি, কারণ তার কাছে কোনো জবাব নাই। পাকিস্তানের কাছে মোটামুটি পরাজিত হয়েছে। তো এই মুখ রক্ষার জন্য তারা বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনা তৈরি করবে। এটা বাংলাদেশের অনেক পণ্ডিতই বেশ আগে থেকেই মোটামুটি একটা করেছিলেন। এর সাথে এটা নিয়ামক হিসাবে আরো যদি ভারতের বর্তমান অবস্থাটা যদি আমি দেখি, দেখেন যে আমেরিকার সাথে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের একটা বড় ধরনের টানাপোড়েন চলছে। গত কয়েকদিন আগে নতুন করে ট্যারিফ বসিয়েছে ট্রাম্প, এবং আপনি দেখেন যে গত 1 বছরে জনাব মোদীকে ট্রাম্প কত বিভিন্ন ভাষায় কথা বলেছেন। তো একই সাথে আপনার ইন্টারন্যাশনাল ইমেজটাও ভারতের মোটামুটি তলানিতে আছে। এটা আমি ইন্ডিয়ার মিডিয়াতেই শুনেছি, ইন্ডিয়ার মিডিয়ার বিভিন্ন টক শোতেই শুনেছি যে তারা তাদের প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার কাছে কে বেশি ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভারত বেশি ইম্পর্টেন্ট নাকি দুইটা মানুষ আদানি এবং আম্বানি বেশি ইম্পর্টেন্ট? তো এই অবস্থা আছে। ভারতের দ্রব্যমূল্য এবং তাদের মুদ্রাস্ফীতির মান এখন খুব খারাপ। একই সাথে তাদের প্রচন্ড বেকার সমস্যা। এই যে ককরোচ জনতা পার্টি আজকেও তাদের দিল্লিতে তাদের যে একটা বিশাল সমাবেশ হয়েছিল আজকে, যন্তর মন্তর তাদের জায়গাটার নাম আজকে, এবং সেখানে হাজার হাজার পুলিশও মোতায়েন হয়েছিল, বাট তারা যেহেতু ইয়াং জেনারেশন শান্তিপূর্ণ ভাবেই করেছে। এটাও বিজেপি সরকারের একটা বিশাল বড় মাথা ব্যথা হয়ে গেছে। আপনার পশ্চিম বাংলার ইলেকশনটা তো একটা রিগড ইলেকশন। একই সাথে আপনি জানেন যে তাদের 7 সিস্টারে তো আগুন জ্বলছে, শুধুমাত্র আসাম বাদে বাকি যে মণিপুর আছে, মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে, এই সবগুলো সিস্টারে কিন্তু আগুন জ্বলছে। এবং বিজেপি এবং মোদী সরকার তারা তো এই সমালোচনা তো অনেক হচ্ছে যে জনাব এত বড় বড় প্রবলেম, বাট এই জনাব মোদী কিন্তু এই জায়গাগুলোতে আসেন নাই। উনি বছরের পর বছর মণিপুরে যান নাই, এসব এলাকাগুলোতে যান নাই। একই সাথে ইন্টারন্যাশনালিও ভারতের অবস্থা তো আমি একটু আগে বললাম। আপনি জানেন যে ভারতের যে মিডিয়া সারা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে খারাপ মিডিয়া কাদের এর র্যাঙ্কিং এ ভারতের অবস্থান হলো 157 নম্বর। মানে তাদের
বাক স্বাধীনতা বলি, মিডিয়া স্বাধীনতা বলি, এটার অবস্থা এত খারাপ যে তাদের সিরিয়াল হলো 157 নাম্বার। আওয়ামী আমলেও আমাদের সিরিয়াল এত খারাপ ছিল না। মানে ভারতের মিডিয়ার স্বাধীনতা এটা। ভারতের প্রধানমন্ত্রী কিছুদিন আগে নরওয়েতে ভিজিট ছিল একটা, এই জাস্ট কয়েকদিন আগে। সেখানে নরওয়ের এক সাংবাদিক, নর্মালি কিন্তু নরেন্দ্র মোদী কোনো বিদেশে গেলে কখনো সাংবাদিক সম্মেলন করেন না, কোনো সাংবাদিকের মুখোমুখি হন না। এটা ওনার শিক্ষাগত যোগ্যতার জন্য হতে পারে, অথবা অনেক কন্ট্রোভার্সিয়াল ইস্যু ওনাকে, যেহেতু কন্ট্রোভার্সি ইন্ডিয়াতে আছে, এটা হ্যান্ডেল করতে হয়, তো ওই জিনিসগুলো সবসময় এড়িয়ে যেতে চান, কখনো সাংবাদিকদের মুখোমুখি হন না। তো মেবি হয়তো ভুল করে মুখোমুখি হয়েছিলেন। সেখানে নরওয়ের একজন সাংবাদিক তার দেশের মিডিয়া স্বাধীনতা এবং এই যে মাইনরিটি ইস্যু বিভিন্ন জিজ্ঞাসা করেছিলেন, উনি উত্তর না দিয়ে পালিয়ে গিয়েছিলেন ওই 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 স্টেজ থেকে আর কি। এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছিল। তো এই যে এত কিছু যে বিষয়গুলো আছে, এটার সমাধান হিসেবে ভারতের, এগুলোর সমাধান হিসেবে ভারতের দুইটা জিনিস আছে। ভেতরে তাদের রাজনৈতিক সমাধান কি, বিজেপির রাজনৈতিক সমাধান একটাই, তাদের ওই যে সব কিছুর ফাইনাল ট্রাম্প কার্ড হলো ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মনীতি রাজনীতি এবং মুসলিম কার্ড। এবং বর্ডারের বাইরে অন্য কোনো দেশের সঙ্গে তো পারছে না, পাকিস্তানের সঙ্গে পারছে না, ইন্ডিয়ার সাথে পারছে না, ও ইন্টারন্যাশনাল অন্য কোনো দেশের সাথে পারছে না। আমি আপনার গত একটা অনুষ্ঠানে আপনার এখানে বলেছিলাম যে সারা বিশ্বে ইন্ডিয়ার কোনো বন্ধু নাই, তাদের বন্ধু শুধুমাত্র ইসরায়েল। মানে পৃথিবীর সব থেকে ঘৃণিত রাষ্ট্র ইসরায়েল, সেটা ভারতের একমাত্র বন্ধু। তো এইরকম একটা পরিস্থিতিতে শুধুমাত্র এখন এই তাদের যে যতগুলো প্রবলেমের কথা বললাম, এই সব প্রবলেম গুলোকে দৃষ্টি করার জন্যই এখন দেখবেন এই মুসলিম কার্ডটা তারা ব্যবহার করবে, এবং এই বাংলাদেশ সীমান্তে এই ধরনের এই পুশিন এবং এই এই কাজগুলো এখন করবে। তো এখন যদি আমি এই প্রসঙ্গে আসি, আচ্ছা, এই জিনিসগুলো তো এতদিন আপনারা যে ক্লেম গুলো করছেন, হঠাৎ করে পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে এই বিষয়গুলো আসলো কেন? হঠাৎ করে পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে মসজিদগুলোর নিচে আবার মন্দির পাওয়া যাচ্ছে কেন? হঠাৎ করে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসার পরে সেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মসজিদে হামলা করা হচ্ছে, আযান নিষিদ্ধ করা হচ্ছে, এই পুশিন করা হচ্ছে, এটা হঠাৎ করে কেন? গত 5 বছরে তো এটা দেখি নাই। তো তার মানে দিজ অল আর ইস্যু। আর ইলেকশনটাও তো রিগড ইলেকশন ছিল, শেখ হাসিনার মতো ইলেকশন। আমরা সব জানি যে পশ্চিমবাংলার যে গত ইলেকশনে 91 লক্ষ, না 91,000 তারা ভোট দিতে পারে নাই। এখানে তারা ভোট দিতে পারে নাই কারণ তাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই, কারণ এই ভোটের অধিকাংশ যেত তৃণমূল কংগ্রেসের কাছে। এবং এই আলটিমেটলি এই বিষয়গুলো তারা করবে, এটা